সবাইকে আমন্ত্রণ জেডএসআরএম ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার বিষয় আলোচনায় দেশি বিদেশি ষড়যন্ত্র বিষয় নিয়ে কথা বলতে আছেন আমাদের সঙ্গে হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, একই সঙ্গে আছেন শহীদউদ্দিন মাহমুদ স্বপন, সাধারণ সম্পাদক জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। দুজনকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে। হাবিবুর রহমান হাবিব, নিশ্চয়ই খুব ভালো সময় যাচ্ছে না বাংলাদেশের এখন। সাম্প্রতিক সময় দেখছেন বেশ অস্থির, বিশেষ করে চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে যা হলো খুবই দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত। কোন দিকে আমরা আসলে যাচ্ছি? আজকে বিএনপি মহাসচিব একটি কথা বলেছেন যে ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা বেড়ে গেছে, আসলেই তাই কিনা? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে নিউজ 24-এর সম্মানিত লক্ষ লক্ষ দর্শক শ্রোতাদেরকে সচেতন সালাম। বিজ্ঞ আমার সহালোচক শহীদউদ্দিন স্বপনকে আমার শুভেচ্ছা। মহাসচিব বলেছেন ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা বেড়ে গেছে যেসব কাজ আমরা করছি, যেসব কায়দা করছি। মহাসচিব অবশ্যই একটা কথা বলেছেন, ঠিকই আছে। ওই ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না, যে ফ্যাসিবাদ বিদায় হয়েছে সেটা ফিরে আসতে পারে না, অন্য কিছু হতে পারে। মানে গণতন্ত্র সামনের দিকে যে আমরা আশা করছি 25 সালের মধ্যে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে পাবো, সেটা ব্যাহত হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করতে যাচ্ছে, এটা বলা যায়। কিন্তু এর বিনিময়ে তারা ফিরে আসবে এই সুযোগ বাংলাদেশে হবে না। যদিও এই ঘটনাটা তারাই পিছন থেকে কলকাঠি নাড়ছে, যেমন চিটাগাং ঘটনাকে কেন্দ্র করে এখানে সরাসরি ফ্যাসিবাদের যারা দোসর যারা ছিল তারাও জড়িত। এবং তার আরও বড় প্রমাণ, আজকে সেই সময় ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী বিবৃতি দিয়েছেন এবং কলকাতা হাইকমিশনও ঘেরাও করা হয়েছে, আজকে স্মারকলিপি দেওয়া হয়েছে। তার মধ্যে বোঝাই যাচ্ছে এবং একটা দেশ এবং বিগত সরকারের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী সরাসরি এটার সাথে জড়িত। তা আমি মনে করি যে অনেকদিন পরে তার বিবৃতিটা সব মিডিয়া প্রকাশ করেছে। আমার মনে হয় যে আমাদের নেতা জনাব তারেক রহমানের বিবৃতি, তার বক্তব্য একশো নিষিদ্ধ ছিল। সেটা ফ্যাসিবাদ ছিল না, খুনিও ছিল না। মানে এই যেভাবে বিগত সরকার মানে গণহত্যা করেছে, জি, সরকার তাকে অন্যায়ভাবে তার বন্ধ করে দিয়েছিল। ওখানে সেখানে উস্কানি দিতেন না, রাজনৈতিক কথাবার্তা বলতেন, এখনও যেমন বলছেন। এ তো একে সরাসরি উস্কানি দিচ্ছে। অর্থাৎ এই উস্কানিমূলক বক্তব্য আমার মনে হয় যে মিডিয়াকে যদি অ্যাভয়েড করতে পারত তাহলে ভালো হতো আর কি। দেশের ভিতরে অস্থিরতা সৃষ্টি হলে কারোরই লাভ হবে না। হ্যাঁ, একটা শ্রেণী মনে করছে তাদের লাভ হবে, দিন শেষে তারও লাভ হবে না। লাভ এটা হবে যে আগামী দিনে গণতন্ত্রটা হয়তো নস্যাৎ হয়ে যেতে পারে, অনেক দূরে গণতন্ত্রের পদযাত্রা শুরু হতে পারে, ওই জায়গাটা যেতে পারে। এখন তারা এটা করতে পারে। সরকারকে আমি বলবো একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে দমন করা উচিত। আমরা তো মানে এই সরকার শপথ নেওয়ার পর থেকেই, সরকার আসার পর থেকেই এই আশঙ্কা তো আছে এবং সেটি থাকবে। ষড়যন্ত্র তো আসলে শেষ হচ্ছে না সহসাই। আমরা কি করছি মানে সতর্কতা হিসাবে কিংবা এসব যাতে না হয় সেজন্য আমাদের স্টেপ কি? অন্তর্বর্তী সরকার কি করছে, আইনশৃঙ্খলা বাহিনী কি করছে, গোয়েন্দা সংস্থা কি করছে, সেই জায়গায় কোনো অগ্রগতি কাজ দেখছেন? শোনেন, এই আইনশৃঙ্খলার কথা বলেন, গোয়েন্দা সংস্থার কথা বলেন, আমি সরাসরি বলি তো ওই জন্য অনেকে আমার সাথে অসন্তুষ্ট। আমার দেশের গোয়েন্দা সংস্থা কোনো সময় কোনো সরকারকে সঠিক তথ্য দিতে পারেনি বলেই 1975 15 আগস্ট ঘটনা ঘটেছে। পারেনি বলেই 30 মে 11 সালের শহীদ রাষ্ট্র জিয়া রহমান সাকির হাউস নির্মমভাবে শহীদ হয়েছেন। পারেনি বলেই এই যে এরশাদ সরকার আর ক্ষমতা কেড়ে নিয়েছিল বিএনপির কাছ থেকে। পারেনি বলেই এরশাদ বিদায় হয়ে গেছে, তাও বুঝতে পারেনি। সবগুলো পারেনি বলেই সব ব্যর্থ। আওয়ামী লীগকে ভুল মেসেজ দিয়েছে, বিএনপিকে ভুল মেসেজ দিয়েছে, এবার তো এই 15 বছর ভুল মেসেজ দিয়েই গেছে। সরকারের অবস্থা যে এত খারাপ, জনগণ থেকে তারা বিচ্ছিন্ন, এটাকে কোনো গোয়েন্দা সংস্থা কোনোভাবে রিপোর্ট দিয়েছে? কোনো গোয়েন্দা সংস্থা দেয়নি। দেশে যারা বুদ্ধিজীবী তারা দেয়নি, বিশেষ শিক্ষকরা দেয় নাই, কবিরা দেয় নাই, সাহিত্যিকরা দেয় নাই, ব্যবসায়ীরাও দেয় নাই। যে কারণে গোয়েন্দা সংস্থাও তাদের সাথেই সুর মিলিয়েছে। অতএব গোয়েন্দা সংস্থার কাছে কোনো খবর থাকবে আর সেই খবরের ভিত্তিতে দেশ ভালোভাবে পরিচালিত হবে এটা আমি মনে করি না। আর এখন এটার কারণ হলো এই সরকারের তো না, কিন্তু এরকম একটা পরিস্থিতি হবে বা এরকম পরিস্থিতি হইলে সামাল দেবে কারা আসলে? কারণ এই পরিস্থিতি হবে, এটা গোয়েন্দা সংস্থা নিউজ দিতে পারবে না, তাকে তারা তো কোনো সময় দিতে পারে নাই, তখন দিবে কীভাবে? আর এখন তো আরও দিবে না। এখনও তো প্রশাসনের সব জায়গায় সেট হয়ে আছে। তো সেট আপ তো আগের সেট আপ, সব তো আগের সেট আপ।
আমার ঈশ্বর দিতে এমন সন্ত্রাস চলছে, আমি বিএনপির নেতা হিসেবে বলতেছি, প্রকাশ্যে প্রশাসনের সামনে অস্ত্রবাজি করতেছে। কারা করতেছে? আমার দলের কিছু আছে, বিপদে আমি আছে, কিচ্ছু করার না। আমি কালকে আইন শৃঙ্খলা মিটিং বসছিলাম, এসপি, ডিসি, আপনার র্যাব, ডিজিএফ, আপনার দেখেন না ফিলিস্তিনে উপরে যেভাবে ইসরায়েল বর্বরতা চালাচ্ছে, সারা বিশ্ব দেখেও চোখ বন্ধ করে আছে। আমি আমার এলাকাতে দেখছি এটা বন্ধ করতেছে। কেন করতেছে না? এর ইচ্ছে করে করতেছে না, হয়তো বা চোখের সামনে করতে। আমি আমার কথা হলো যে আমি জেলা বেঞ্চের আহ্বায়ক বলেছি, যারা এটা করবে তাদের ব্যবস্থা নেওয়া হোক। কেন নিতে পারছে না? এই যে আওয়ামী লীগের কাছে অস্ত্রের গোডাউন ছিল, গোডাউন থেকে একটা অস্ত্র বেরিয়েছে, একটা অস্ত্র ধরা পড়েছে। এই ঢাকা শহরে আওয়ামী লীগের বহু এমপি, মন্ত্রী, বিভিন্ন পর্যায়ের ব্যাংক লুটেরা, ব্যাংক লুটকারী, হত্যাকারী, বহু মানুষ লুকায় আছে। কয়জনকে গ্রেপ্তার করতেছে? কেন গ্রেপ্তার হচ্ছে না? কেন জি, গ্রেপ্তার করবে যারা, তারা তো ওই সরকারের লোক, তারা তো বলে দিচ্ছে, দেখেও না দেখার ভান করছে, তাদের সাথে মোবাইলে কথা হচ্ছে। এই সরকারকে এটা বুঝতে হবে। যে জন্য আমি ডে ওয়ান থেকে বলে অনতি বিলম্বে পুলিশ, চাই স্পেশাল বিশেষ দিয়ে এএসপি, ম্যাজিস্ট্রেট এবং মুন্সিফ নিয়োগ করার জন্য। জি, অনেক ধন্যবাদ। শহীদুদ্দিন মোহাম্মদ স্বপন বলছিলেন যে এখনও বিভিন্ন জায়গায় বিগত সরকারের দোসররা বসে আছে। এটা তো মানে জানা বিষয়, 3 মাস তো পার হয়ে গেল, সেখান থেকে আমরা আসলে বের হতে পারলাম না কেন? কিংবা এরকম যে পরিস্থিতি হবে সেটিও তো একরকম অনুমানযোগ্য বিষয় ছিল যে বিগত সরকারের দোসররা ঘাপটি মেরে আছে, ষড়যন্ত্রের চেষ্টা করছে, ষড়যন্ত্র চলছে বিভিন্নভাবে, এটি জানা যাচ্ছে, প্রতিদিন আসলে ফুটে উঠছে। সেই জায়গাটাই মানে আমরা আসলে কি করছি? ধন্যবাদ আপনাকে। আপনার দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে শুভেচ্ছা। হাবিব ভাই ছাত্র আন্দোলনের এক সময়ের নেতা, ওনাকেও শুভেচ্ছা। যে কথাটি বলছিলেন যে অবস্থাটা এখন তৈরি হয়েছে, হাবিব ভাই কিছুটা আলোকপাত করার চেষ্টা করেছেন। প্রথম যে কথাটি দিয়ে শুরু হলো যে ফ্যাসিবাদ চলে গেল, এখন এই অবস্থা কেন বিরাজ করবে? আমরা যদি সিম্বলিক অর্থ বলি যে শেখ হাসিনা এখান থেকে চলে গেছেন, পালিয়ে গেছেন, ফ্যাসিবাদী শাসক হিসাবে উনি পালিয়ে গেছেন, কিন্তু যে ফ্যাসিবাদী ব্যবস্থাপনার উপরে উনি দাঁড়িয়েছিলেন, যার সমস্ত উপাদানগুলো কিন্তু এখনো বিরাজমান, যেটি আপনি বললেন যে সবই এগুলো থাকবার কথা আছে। একটি অভ্যুত্থান, এরকম জনগণের সম্মিলিত বিপুল অংশগ্রহণের যে অভ্যুত্থান, আমরা সবসময় এই কথাটা বলি যে 100 বছরের ইতিহাসে একটি ব্যতিক্রম ঘটনা। আমাদের অনেক অর্জনের ইতিহাস আছে, কিন্তু এটি সবচাইতে মানে মর্যাদার এবং গভীর। সে অভ্যুত্থানের পরে যে সম্ভাবনাগুলো থাকবার কথা, সেটি হচ্ছে যে প্রতি বিপ্লব অথবা অভ্যুত্থানের পাল্টা যেই ঘটনাগুলো ঘটবার কথা সেগুলা। তাহলে এই অভ্যুত্থান পরবর্তী সময় এত গণহত্যার পরে যেই সরকারটি ক্ষমতায় আসবে, সেই সরকারের প্রথম এবং একমাত্র দায়িত্ব ছিল যে সংকট সম্ভাবনা ইতিহাস বলে যেগুলো তৈরি হওয়ার কথা, সেগুলোকে মোকাবেলা করবার জন্য শক্তভাবে সরকার, শক্তিশালী সরকার হিসাবে তার চেহারা, তার প্রদর্শনটা করবার কথা ছিল। সেই জায়গায় নিশ্চয়ই দুর্বলতা ছিল। আমরা এই সরকারকে সেভাবে শক্তি দেখাতে, সেভাবে এই ফ্যাসিস্টদেরকে মোকাবেলা করার জন্য দেখাতে পারিনি। হাইবে ঠিকই বলেছেন, আমরা 5 তারিখে গণঅভ্যুত্থানের 4 তারিখে এবং 5 তারিখ বা 3 তারিখ, এই 2 দিনে যে পরিমাণ আওয়ামী যুবলীগের গুন্ডা পান্ডারা সারা দেশে যেভাবে গণহত্যা চালিয়েছিল প্রকাশ্য অস্ত্র হাতে, আপনি কয়জনকে গ্রেপ্তার করতে পেরেছেন? কোথায়? হাইবে একটা কথা বলেছে, আমি জানি না হাইবে বিরুদ্ধে হবে কিনা। আজকে ঢাকা শহর বাদ দিলে বা ঢাকা শহরের কথা বাদ দিই, গ্রামে গঞ্জে আপনি সব জায়গায় যাবেন, এক ধরনের আপোষ। ফ্যাসিস্ট যারা পালিয়ে যাওয়ার কথা ছিল, আতঙ্কে থাকবার কথা ছিল, যারা জান মাল পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার কথা ছিল, তারা কিন্তু এক ধরনের আপোষকামিতার মধ্য দিয়ে সমাজে বিরাজমান। এবং সে আপোষকামিতা কাদের সাথে হচ্ছে আমি নাম উচ্চারণ করতে চাই না, কিন্তু এটি হচ্ছে। তার মানে ব্যবস্থাপনাটা এমন যে আগে তোমরা ছিলে, এখন আমরা আছি, এখন মিলিয়ে আমরা এই পরিবেশটা তৈরি করছি। এর মধ্য দিয়ে যে আতঙ্ক তৈরি হওয়ার কথা ছিল, যে ভয় ভীতি জায়গা তৈরি হওয়ার কথা ছিল, যে লুণ্ঠন, হত্যা, গুম খুনের দায় যাদেরকে অভিযুক্ত করে তাদের যে ফাঁসির কাস্টে ঝোলানোর যে দাবি ঝোলানো হওয়ার কথা ছিল, সেটি ম্রিয়মান হয়ে গেল। এবং এর
ফ্যাসিস্ট যারা পালিয়ে গেলেন, আজকে যে বিবৃতিটা আমরা দেখছি যে শেখ হাসিনা বিবৃতি দিয়েছেন, এটি তো তারই একটি প্রতিফলন। তার সাঙ্গ পাঙ্গ সব নিরাপদ, সবাই দেশে বিদেশে, এবং তার সুবিধাভোগী ব্যবসায়ী মহল থেকে শুরু করি, সমস্ত জায়গায় প্রশাসন থেকে শুরু করি, পুলিশ থেকে শুরু করি, ইভেন সেনাবাহিনীতে সমস্ত জায়গায় যারা ছিলেন এই 15 বছরের দুঃশাসনের সহযোগী, এবং তার আয়নাগর আজকে কোথায় আমরা এখন পর্যন্ত জানি না। এই আয়নাগর নিয়ে এত কথা হচ্ছে, এই আয়নাগর কোথায়, কে আয়নাগরের মালিক, কে আয়নাগরকে তৈরি করেছিল আমরা কি জানি এখন পর্যন্ত? আমাকে দেখানো হয়েছে। এইভাবে সমস্ত জায়গাগুলো কিন্তু আমরা আজকে অ্যাড্রেস করতে পারিনি। না পারার কারণে আজকে এই পতিত স্বৈরাচার এবং তার দোসররা যারা এখানে আছেন এবং যারা বাইরে আছেন সম্মিলিতভাবে এমন একটি পরিবেশ তৈরি করবার চেষ্টা করছে, এবং তার 15 বছরের সুবিধাভোগীর সংখ্যা তো প্রচুর। আর্থিক সুবিধাভোগী, প্রশাসনিক ক্ষমতা, সমস্ত সুবিধাভোগী, হাজার হাজার কোটি টাকা যারা লুট করেছেন, যারা পাচার করেছেন, এই অর্থের শক্তিকে আপনি অস্বীকার করবার কোনো সুযোগ নাই। এই অর্থ দিয়ে বহু বিপ্লবীকে, বহু মানুষকে, বহু ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যারা করেছে তাদেরকেও তো এই অর্থের সম্পৃক্ততা ধরিয়ে দেওয়ার সুযোগ আছে, কারণ অর্থ তো একটা প্রভাব আছে। সেই অর্থ ফিরিয়ে আনা অথবা সেটিকে জব্দ করা অথবা সেটিকে মোকাবেলা করবার কোনো আমরা জায়গায় পৌঁছাতে পারিনি, যার কারণে সমস্ত কিছু মিলিয়ে একটি শঙ্কা তো আছে সমাজে। এই অভ্যুত্থান পরবর্তী সময় আজকে যে ষড়যন্ত্রের কথাগুলো বলা হচ্ছে সেগুলো যে কিচ্ছু নাই তা তো না, কিন্তু আমরা এটুকু বলতে চাই, এর সাথে যে বিষয়টা পরিষ্কার হওয়া দরকার, আমরা হাইবে নিশ্চয়ই একমত হবেন, অভ্যুত্থান সময়কালীন সময় এদেশের জনতা, এদেশের সমস্ত রাজনৈতিক দল, সমস্ত শ্রেণী পেশার মানুষ যেভাবে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে, ধীরে ধীরে আমরা অংশীজন যারা ছিলাম তারা নিজের উঠান সাজানোর জন্য আমরা ব্যস্ত হয়ে পড়েছি। আমাদের জাতীয় ঐক্যের জায়গাটা, সেই জায়গাটা দুর্বল হচ্ছে। আমরা নিজের যে এজেন্ডা, সেই এজেন্ডাকে কিভাবে আমি দৃশ্যমান করবো, সামনে নিয়ে আসবো, সে বিষয়ে আমরা যার যা জায়গা থেকে আলাদা আলাদা কথা বলছি। এই আলাদা কথা বলবার কারণেই এই ফ্যাসিবাদী শক্তি আরেকটি সুযোগ নেওয়ার চেষ্টা করছে, মনে করছে বিভাজন তৈরি হয়েছে। বিভাজন তৈরি হলেই তো যে পালিয়ে যাওয়ার শক্তি বা অপশক্তি তার সুবিধা হয় সেই জায়গায় কাজ করবার, সেরকম একটা সুবিধা তৈরি হয়েছে। অনেক ধন্যবাদ হাবিবুর রহমান হাবিব। যেটি হচ্ছে যে জায়গায় শেষ করেছেন সেটা হচ্ছে যে আমরা সব দায়িত্ব কি আসলে সরকারের কিনা, সরকারের দিকে দোষ অবশ্যই যাচ্ছে যে সরকারের দায়িত্ব সবই ঠিক আছে, কিন্তু রাজনৈতিক দল, মানুষ যাদের মাধ্যমে একটু গণঅভ্যুত্থান হলো, আমরা কি আসলে মানে যেটি আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে পাতা ফাঁদে যাতে পা না দেয় কেউ, আমরা কি আসলে জেনে শুনে পাতা ফাঁদে পা দিচ্ছে? না, এখানে একটা বক্তব্য আমার খুব পরিষ্কার। জি, আমরা যারা এই পরিবর্তনের সাথে জড়িত ছিলাম, জি, দীর্ঘদিন ধরে আমরা যারা ছিলাম, আজকে সেটাকে অস্বীকার করা হচ্ছে। আগের কারোর কোনো অবদান টবদান নাই, একেবারে মানে মাঝে মধ্যে এরকম বক্তব্য আমরা সবকিছু করছি টরছি। আমরা করতে গিয়ে নিজেরা কোথায় যাচ্ছে তারা জানে না। মানুষ কিন্তু সব সহ্য করবে, কিন্তু মানুষের পেটে যখন ভাত থাকবে না, মানুষ তখন কিচ্ছু দেখবে না। আজকে দ্রব্যমূল্য বাড়ছে, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে। আগে তো দরিদ্র আওয়ামী সিন্ডিকেটের, এখন তো আওয়ামী সিন্ডিকেট নেই, তো এখন কারা? আর আমাদের এই সরকারকে পরিপূর্ণ সমর্থন করি, যে কোনো ব্যবস্থা সরকার নিলে তার পক্ষে আমরা আছি, তো সেই জায়গায় তো কোনো কিছু দেখতেছি না। কেন দেখছেন, মানে কেন, মানে এটা এখন কোথায় দুর্বলতা? যেমন এই যে অস্ত্রবাদের কথা আমি বললাম, যে দলের হোক, আমার দলের হলে আমরা এই করা উচিত, তা আমার দল তো পরে। যারা বিগত দিনে অস্ত্র দিয়ে গুলি করে মানুষ মারলো, একটা অস্ত্র উদ্ধার করছে, একটা অস্ত্র বলেন তো। এমনকি যারা ওই শর্টগান বা রাইফেল টাইফেল যেগুলি লাইসেন্স পাওয়ার মতো তাদের যোগ্যতা ছিল না, আর্থিক সক্ষমতা ছিল না, বা একটা লাইসেন্স পেতে হলে যে ক্রাইটেরিয়ার দরকার ছিল না, বিগত 15.5 বছর তারা ক্ষমতা থেকে লুটপাট করে অর্থের মালিক হয়ে তারা ব্যাংক ট্রানজ্যাকশন বেশি দেখিয়ে তারা প্রশাসনকে প্রভাব খাটিয়ে হাজার হাজার অস্ত্র তারা নিয়েছে। সেগুলি আমি মনে করি অবৈধ অস্ত্রের মতোই আমি মনে করি। তারা লুটপাট না করলেও এই অস্ত্র কিনতে পারতো না, অস্ত্র কেনার মতো সেই সক্ষমতা বা ক্রাইটেরিয়া তারা পড়তো না। একটা অ্যারেস্ট হয়েছে, একটা অস্ত্রকে উদ্ধার করেছে। হ্যাঁ, জমা দিতে বলেছে, অনেকে জমা দিয়েছে, অনেকে দেয়নি। এটা এখন অস্ত্র, অবৈধ অস্ত্র যখন মাঠে থাকবে তখন আপনি সুশাসন কীভাবে কায়েম করবেন? যেটা আপনার এই যে লুটেরা, ব্যাংক লুটেরা, একটা লোককে গ্রেপ্তার করেছেন, যে ব্যাংকে যে ব্যবসায়ীরা গিয়ে বলল আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতে। এখন যেটা হচ্ছে ধরেন চিটাগংয়ে যে ঘটনাটা ঘটে, হ্যাঁ, চট্টগ্রামের ঘটনাটা একটু বলি, সেটা হচ্ছে ধরেন এইরকম একটি
এরকম এই যে চিন্ময় ওনাকে ধরার পরে যে রিয়াকশন, তারপরের দিন আদালতে তোলা, এটা তো প্রিপারেশনের ঘাটতি তো চোখে পড়েছে কিনা আপনার, যে কারণে এরকম একটা ঘটনা ঘটতে পারলো সেখানে? একটা ঘটনা ঘটছে এবং তারা তো নিজেরা প্রভোকিত হয়েছে, তারা প্রভোগ করেছে বাড়ির থেকে, তারা এটা করেছে। এটাকে এত শক্তিশালী এরা ছিল, এটাকে করতে পারে? এটাকে সরকার কঠোর হস্তে দমন করতে হবে। আপনি দেখেন এই দিক থেকে তারা করতেছে, ওই দিক থেকে আর বাংলা লাভ দিকে বলতেছে এই বাংলাদেশের সমস্ত হিন্দুদেরকে মেরে ফেলা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, এখনো 10 লক্ষ হিন্দু ভারতে আসার জন্য তারা অপেক্ষা করতেছে। এই যে যে উস্কানিমূলক বক্তব্য তারা দিচ্ছে, এই জন্য সরকারকে বললো কঠোর হস্তে এগুলো দমন করতে হবে। এদের পক্ষে যারা বিবৃতি দেবে, পক্ষে কথা বলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা করতে হবে। তাহলে যদি এটা একটু যদি ঠান্ডা হয়। তাছাড়া ধন্যবাদ। একটা ছোট বিরতি নিয়ে ফিরছি, দর্শক নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। একটা ছোট বিরতি নিয়ে ফিরছি, নিশ্চয়ই আমাদের সঙ্গে সাইড পলিটিক্স এর সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে বাংলাদেশের বিষয়ে, বাংলাদেশ নিয়ে। আমাদের সঙ্গে আছেন হাবিবুর রহমান হাবিব, আছেন শহীদুদ্দিন মাহমুদ স্বপন। শহীদুদ্দিন মাহমুদ স্বপন, সমাধান আসলে কি দেখেন এখন যে বাস্তবতার মধ্যে বাংলাদেশ পড়েছে? এই কথা বলবার আগে আমি চট্টগ্রামের ঘটনা নিয়ে একটু আপনার কাছে শেয়ার করতে চাই। সেটি হচ্ছে যে ইসকনের বিষয়টা যেটি আলোচনা করলেন, যে এরকম একটি পরিকল্পিত ঘটনা ঘটবার ক্ষেত্রে আমাদের সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী কী ভূমিকা রেখেছিল, সেটার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং সরকার সেই ক্ষেত্রে তার কার্যকর ও উদ্যোগ নিয়েছে কিনা, এটা জনগণের ভিতরে প্রশ্ন আছে, প্রশ্ন থাকতে পারে। আরেকটি বিষয় আমি আজকে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে যে ইসকনের যে বাংলাদেশ চ্যাপ্টারে যারা কাজ করেন, যে তারা পরিষ্কার বলেছেন যে সেই ইসকনের প্রতিনিধিত্ব করছেন না, বহিষ্কৃত নেতা। এবং ইসকনের কেন্দ্রীয় ফোরামের একটি অংশে যারা এইসব বিষয়গুলো দেখে, সেখানে আপনি দেখেছেন যে তাকে শিশু নিপীড়নের কারণে তাকে ইসকনের থেকে বহিষ্কার করা হয়েছে। এবং সেই ক্ষেত্রে অনেকগুলো অবজারভেশন দেওয়া হয়েছে, এবং তাকে মন্দিরে মঠে থাকবার কথা নয়, এবং 18 বছরের উপরে মানুষদের নিচের মানুষদের সাথে তার মেলামেশার কথা নয়, অনেক বিষয় অবজারভেশন আছে। একই সাথে আজকে বিশ্ব যে ইসকনের যে ওয়ার্ল্ড ব্যাপী যে অর্গানাইজেশন, তারা আপনি দেখেছেন যে ভারত সরকারকে তারা আহ্বান করছে এ বিষয়ে ভূমিকা রাখবার জন্য। তাহলে ইসকন প্রতিষ্ঠার যে বিষয়টি, যেটি একটি সেবাধর্মী প্রতিষ্ঠান, আমাদের দেশে এনজিও হিসাবে যেটি নিবন্ধিত, এবং হিন্দু ধর্মের মহত্বে জায়গাটাকে ফুটিয়ে তোলবার জন্য তাদের কাজ করবার কথা, সেখানে একটি আইনি প্রক্রিয়ার ভেতরে পথ চলা, জায়গাটাকে সহিংস জায়গায় নিয়ে যাওয়া, একদম মানুষ হত্যা করা, একই সাথে একটি পার্শ্ববর্তী একটি দেশকে এই বিষয়ে ভূমিকা রাখার জন্য আহ্বান করা হচ্ছে। এই জায়গায় বাংলাদেশের ইসকনের পক্ষ থেকে বলা হচ্ছে এই জায়গায় তাদের কোনো ভূমিকা, তাদের যদি ভূমিকা না থাকে, তাহলে বাংলাদেশ ইসকনের যারা দায়িত্বে আছেন তাদেরকে প্রথমত ভারত তাদের যে প্রতিনিধিত্বকারী কেন্দ্রীয় সংগঠন, তাকে এই বিষয়ে জবাবদিহির আওতায় আনতে হবে যে তুমি বাংলাদেশ চ্যাপ্টার সম্পর্কে এইভাবে কীভাবে কথা বলছো, এবং একই সাথে ভারত সরকারের দ্বারা যে আহ্বান জানিয়েছে সেটি প্রত্যাহার করার জন্য দাবি জানাতে হবে আমাদের এখানকার ইসকন। সেই কথাটাই যে আলোচনাটি আমরা সমাধানটা হচ্ছে, সেটা হচ্ছে যে আজকে সরকারের, আমরা তো নানা সময় কথা বলছি যে পতিত জায়গাগুলো যেভাবে সব জায়গায় জেগে বসে আছে, সেই জায়গা থেকে উত্তরণ ঘটানোর সময় সাপেক্ষ বিষয়, এবং এই সুযোগটা সদ্ব্যবহার করছে বিভিন্ন জন। এই জন্য জাতীয় যে ঐক্যমত্যা তৈরি হয়েছিল, সেই ঐক্যমত্যটাকে সুসংহত করবার দিকে আমাদের ফিরতে হবে। সমস্ত অংশী রাজনৈতিক দলসমূহ এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে আন্দোলন, এর নেতৃত্ব, এদের ভুল ভ্রান্তির কথা আপনি বলতে পারবেন, দু চার কোনো কথার ব্যত্যয় হতে পারে, আবার যেটা বলছেন আবার কারেকশানও দেয়, কিন্তু আমি যদি তাদেরকে প্রতিপক্ষের মতো করে ভাববার চেষ্টা করি, সেটা কিন্তু আমার জাতীয় যে অন্তর্ভুক্তিমূলক যে একটি ঐক্য তৈরি করবার দরকার, সেটা ক্ষতিগ্রস্ত হবে। এটি অস্বীকার করবার, এখন একটু চিট দেখছেন, আমি এই কথাটা এইটি অস্বীকার করার কোনো উপায় নেই। যে হাইবে বলেছেন যে আমরা 15 বছর পর্যন্ত লড়াই সংগ্রামে ছিলাম, কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা আমাদের সময় ঘটে নাই, আমরা ঘটাতে পারিনি। এবং এই জায়গাটা এক ধরনের এই বয়সী তরুণ যুবকদের ভেতরে এরকম একটা ঘটনার পরে তার প্রতিক্রিয়া হওয়ার ক্ষেত্রে কিছু ব্যত্যয় ঘটতেই পারে। কিন্তু আমাদের বক্তব্য হতে চাই, আমরা যদি মনে করি যে আমরা পুরো জাতির যে লক্ষ্য নির্ধারণ হয়েছে এই ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে, যে একটি নতুন রাষ্ট্র তৈরি করবার, নতুন সম্ভাবনা তৈরি করবার যে আবেদনটি তৈরি হয়েছে, সেটিকে অ্যাড্রেস করবার ক্ষেত্রে আমার যেটুকু মনে হয়,
আমাদের রাজনৈতিক দলসমূহ সেই জায়গায় কিছুটা হলেও ঘাটতির পরিচয় দিচ্ছে। মানে যে সম্ভাবনা, যে সংস্কারের কথা, নতুন বাংলাদেশ তৈরির কথা, বাংলাদেশকে পাল্টে ফেলার কথা, অনেক আকাঙ্ক্ষার কথা বলতে পারে, কিন্তু সেই আকাঙ্ক্ষাগুলো আমার মতো করে না হোক, আপনারও তো তার অংশ, আমরাও সেটা চিন্তা করি, আমরাও সেটা বলি, কিন্তু সবার ভেতরে সব বিষয় একরকম নাও হতে পারে। যেমন ধরুন একটি নতুন সংবিধান লেখার কথা হচ্ছে, যেমন সংবিধান পুনর্লিখনের কথা হচ্ছে, আমরা বলছি আমূল সংস্কার করা, আমার সংস্কারের লক্ষ্য অনেক বড়, আবার হাবিবেদের হয়তো অনেক ছোট, কিন্তু এই বিষয়গুলোকে আমরা একটা জায়গায় যদি নিয়ে আসতে না পারি, আমাদের লক্ষ্যটা যদি নির্ধারণ করতে না পারি, নিয়ে আসবার ক্ষেত্রে সরকারের দায়িত্ব তো অবশ্যই। সেই ক্ষেত্রে আমরা এটুকু বলতে চাই, সরকারের দক্ষতা জায়গায় ঘাটতি আছে, এটি কোনো সন্দেহ না, আন্তরিকতা জায়গায় ঘাটতি আছে, আমি সেটা বলতে চাইবো না, দক্ষতা জায়গায় ঘাটতি আছে। একই সাথে অংশীজনদের সাথে যে ইন্টারাকশনটা হওয়া দরকার সেই জায়গায় ঘাটতি আছে। সেক্ষেত্রে আমরা সরকারকে আবেদন করেছিলাম আমাদের মতো করে, আমাদের দলের পক্ষ থেকে, আমরা জোটের আরও একটা দলের পক্ষ থেকে আমরা বলেছিলাম যে সরকার একটা জাতীয় কাউন্সিল করুক সমস্ত রাজনৈতিক দলের অংশীজনদেরকে নিয়ে, যার সাথে সরকার সময় সময় কথা বলবে। যেমন এই যে চিরঙ্গের ঘটনাটা এবং ছাত্রদের এই কলেজগুলোতে যে ধ্বংসস্তূপে পরিণত করা, এই সমস্ত বিষয় ঐক্যমত্য তৈরি করবার জায়গায়, রাজনৈতিক দলগুলা ঐক্যমত্য তৈরি করবার জায়গায় কোনো প্ল্যাটফর্ম তো নাই আমাদের, যে সবাইকে নিয়ে একসাথে বসে এই বিষয়টা কীভাবে দেখব, সেই জায়গাটা তৈরি হচ্ছে না। যার কারণে সরকারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জন, সরকারের উপদেষ্টা একজন ফেসবুকে একরকম কথা বলছেন, আরেকজন আরেকরকম কথা বলছেন, ঐক্যের জায়গাটায় ঘাটতি দেখা যায়, সেই জায়গাটা তৈরি করতে হবে। হাবিবুর রহমান হাবিব, ঐক্যের জায়গায় ঘাটতি দেখছেন উনি, সেই জায়গাটাই এক ফাঁকে উনি রাজনৈতিক দলগুলোরও দায় দিচ্ছেন, সেই জায়গায় মানে এই জায়গায় আমরা আসলে কতটা ম্যাচুরিটি দেখাতে পারছেন না। বড় দল হিসেবে বিএনপি এখন সামনে, বড় দল হিসেবে বিএনপি সামনে আছে, বিএনপি তো দায়িত্ব পরিষদ দিয়েই যাচ্ছে, সমর্থন দিয়ে যাচ্ছে অখণ্ড। এখন কথা হলো যে সরকার, আজকেও বিএনপি মহাসচিব আপনাদের জাতীয় ঐক্যের কথা বলেছেন, জাতীয় ঐক্যের কথা বলছেন, কিন্তু সরকার তো আর আমাদের কথা মতো তো আর সরকার কাজ করে না। এই যে উদ্দেশ্যগুলো নিয়োগ দিল, কারোর কথা শুনেছে, এত লেখালেখি হলো, ফেসবুকে লেখালেখি হলো, কত বিদ্রোহ হলো, ও তাই আছে। গায়ের জোরে আওয়ামী লীগের মধ্যে সব কিছু করতে গেলে তো হবে না, সবার সাথে সবাইকে অ্যাড্রেস করতে হবে, সবার সাথে কথা শুনতে হবে, তাহলে তো হবে না। আর যেটা বললেন যে আমাদের দল বিএনপি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই দলকে সমর্থন করে, ম্যাডাম খালেদা জিয়াকে অন্যায়ভাবে যেদিন শাস্তি দিল, সেদিন আমাদের হাতে কয়েক হাজার লোক ছিল, কিন্তু আমরা কি ওখানে টিকতে পেরেছি? টিয়ার শেলের চোটে কত মানুষ আমাদের আহত, কত গ্রেপ্তার হয়েছে। আর এখানে কি হলো, কতজন 2 ঘন্টা গাড়ি আটকে দিল, প্রিজন ভ্যান আটকে দিল 2 ঘন্টা। আদালত এটা কি তাকে মানে কারাগারে পাঠানোর নির্দেশ দিচ্ছে জামিন নামঞ্জুর, হ্যাঁ জামিন, সেখানে আটকে রাখলো। এটা যদি সেই সময় আওয়ামী লীগের সরকার যখন ছিল, আমরা কি একটু পেরেছি? অন্যভাবে সাজা দেওয়ার পরে আমরা কি পেরেছি? পারি না। আর এটা সে অপরাধ সংগঠিত করেছে, তাদের অপরাধ সংগঠিত হয়েছে, তার দল তাকে ইসকন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে, এরকম একটা লোক, বিতর্কের লোক, তার জন্য আপনার 2 ঘন্টা প্রিজন ভ্যান আটকে থাকতে পারে? পেছনে কারা? পেছনে আছে, পেছনে তো পতিত সরকার আছে, এর সাথে সরকারের কিছু দুর্বলতা আছে, এর সাথে বিদেশি তো আছেই, বিশেষ করে ভারতের এখানে তো একটা বড় ধরনের একটা সহযোগিতা এখানে আছে, বা তাদের প্রচ্ছন্ন হুমকি তারা আমাদেরকে দিচ্ছে, বিভিন্ন সরকার বলেছে। এমনকি ভারত এখন পর্যন্ত বর্তমান সরকারকে তো পরিপূর্ণ সমর্থন করেনি। জাতিসংঘে বিভিন্ন দেশের সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানরা তারা ডক্টর ইউনূসের সঙ্গে কথা বলার জন্য আগ্রহী ছিল, কিন্তু ভারতকে দেখা করেছে, ভারতকে মনে করেছে, করেনি। তাদের এই সরকারের ব্যাপারে কোনো রকমের তারা সহানুভূতি তারা দেখাচ্ছে না, তারা এখনও মনে করে। ভারত কি চাই বলে আপনার মনে হয়? ভারত মনে করে এই সরকার অস্থিতিশীল হোক, অস্থিতিশীল হলে ভারতের লাভ, ভারতের লাভ। কারণ ভারতের আগে যে সরকার এখানে ছিল, সেই সরকার তো ভারত যদি বলে সূর্য আজকে দক্ষিণ থেকে উঠবে, ওই সরকার বলতে হ্যাঁ ঠিক আছে, আজকে উত্তর দিক থেকে, হ্যাঁ ঠিক আছে। আন্তর্জাতিক বিভিন্ন পলিসির ক্ষেত্রে, বিভিন্ন পর্যায়ে সমর্থনের ক্ষেত্রে, ভোটাভুটির ক্ষেত্রে ভারত যা বলতো বিগত সরকার তাই করতো, কোনো রকম চোখ কান বন্ধ করে করতো, পক্ষে গেল না বিপক্ষ গেল, নিজের দেশের বিরুদ্ধে গেলেও বলতো। এখন যে সরকার আছে সেই সরকার তো তা করবে না, এই জন্য সেই সরকারকে সেখানে রাখবে। এবং ভারত এইগুলি করতে গিয়ে তার আশপাশে একটা রাষ্ট্র তার সাথে নেই, একটা রাষ্ট্র তার সাথে। ভারত অনুধাবন করছে কিনা, মানে ভারত হয়তো অনুধাবন করে অথবা করে না, করলে বা তেমন করার কথা না। তার প্রতিপক্ষ পাকিস্তান পাশে রয়েছে, একটা বড় ধরনের একটা, সেখানে তার প্রতিপক্ষ আর ছোটোখাটো দেশগুলি তারা মালদ্বীপ পর্যন্ত লাস্ট পর্যন্ত তার সাথে থেকে সরিয়ে আসলো এবং হুমকি দিল যে আপনার সেনাবাহিনী কিন্তু প্রত্যাহার করে নিতেন। মাত্র কয়জন সেনাবাহিনীর সদস্য ছিল। তো এটা ভারতের রং পলিসির কারণে ভারত বাংলাদেশের এই যে 17 কোটি 16.5 কোটির উপরে মানুষ,
লোকে 18-20 কোটি বলে, আমি তা বলতে চাই না, যেটা আপনার আদমশুমারিতে আছে আমি সেটাই বলতে চাই। এই 16 কোটির মতো মানুষ এই দেশের সব মানুষকে, মানে ম্যাক্সিমাম, সব বলবো না, ম্যাক্সিমাম মানুষকে বৈরী করে দিয়ে শুধু একটি দল, যে দল বিতাড়িত হয়েছে, যে দলের সভাপতি, সভানেত্রী বা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী পালিয়ে যায়, সেই দলকে নিয়ে ভারত আবার নতুন করে খেলে যদি মনে করে বাংলাদেশের মানুষের উপর আবার সেই দলকে দিয়ে এই দেশের মানুষকে আবার নির্যাতন করবে, নিপীড়ন করবে, অত্যাচার করবে, শাসন ব্যবস্থা তাদের মধ্যে তাদেরকে তিনি সরকারে নিয়ে এসে দেশ পরিচালনা করবে, শত চেষ্টা করলে সেটা পারবে না। কিন্তু এখন যা হচ্ছে বাংলাদেশে সেটার ইম্প্যাক্ট কি, মানে সেটা এটা ইম্প্যাক্ট হলো, এটা সরকারকে বেশি ভালো করে বুঝতে হবে। সরকারকে বুঝতে হবে, সরকার তো এখনও কোনো কথা বলে না। আমরা তো বলছি যে নির্বাচন রোডম্যাপ দিক, যে ঠিক আছে ঈদে জুনে না জুলাই না সেপ্টেম্বর না অক্টোবর না ডিসেম্বর, একটা কিছু বলতে তো হবে, বলতে তো আপত্তি নেই। তারপরে সময়, পরিবেশ, পরিস্থিতি একদিন আগে হতে, দুদিন পরে হতে পারে। কালকে তো বিএনপির সঙ্গে বৈঠক হলো, ও তো কোনো কথা বলে না, তো অনড় বলতে যে আগে সংস্কার হতে তো 1000 বছর ধরে সংস্কার করে সংস্কার শেষ হবে না, সংস্কারটা চলমান পদ্ধতি। আপনি কোন সংস্কার? আগে জনগণের মনকে সংস্কার করতে পারবেন? মনের ভিতরে যে কালিমা রয়ে গেছে, যে দুর্নীতি মানে একেবারে টকবক করতেছে তার কলিজার মধ্যে, দুর্নীতি করার ক্ষেত্রে দীর্ঘ 15.5 বছর 17.5 বছর যা করে গেছে, আর এই সংস্কার করতে না পারলে কোনো সংস্কার কোনো কাজে লাগবে। অনেক ধন্যবাদ। এটা বিরোচনী ফিরছি। এটা স্যার ইনসাইড পলিটিক্সের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম আলোচনায় দেশি বিদেশি ষড়যন্ত্র বিষয় নিয়ে। হাবিবুর রহমান হাবিব, স্পেসিফিক একটি বিষয়, ইসকন নিষিদ্ধের দাবি উঠছে। আজকে হাইকোর্ট বলেছে যে ইসকন ইস্যুতে সরকারের পদক্ষেপে হাইকোর্ট সন্তুষ্ট। ইসকন ইস্যুতে হাইকোর্ট কোনো মানে হস্তক্ষেপ করবে না। এই জায়গায় একটু আপনার মতামত চাই। না, এখানে যদি হস্তক্ষেপ না করে, এবার চলতে থাকে, তাহলে একসময় কিন্তু সিদ্ধান্ত নেবে সরকার বলেছে। হ্যাঁ, সিদ্ধান্ত সরকার সিদ্ধান্ত নিতে পারে। সরকার বলতে না, হাইকোর্ট নিজের দায়িত্ব নিতে চাচ্ছেন, এই তো হাইকোর্ট তো কোনো কোনো ক্ষেত্রে অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলছে, বুঝছি না? বাংলাদেশ সবচেয়ে ম্যাসাকার যে ঘটনাটা ঘটছে, আমরা তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিল করা যেটা, সেটা নিছে না, সর্বোচ্চ আদালত নিছে না, যার কারণে এই যে হাজার হাজার মানুষ মারা গেল, শহীদ হলো, যার কারণে এই দেশটা ধ্বংস হয়ে গেল। আজকে বাংলাদেশ $182 বিলিয়ন নিয়ে জর্জরিত ওই কোর্টের সিদ্ধান্তের কারণে। তো এখন কোর্ট কোনো সিদ্ধান্ত নেয়, কোনো নেয় না, আমাদের ব্যাপারে যেমন সাজা দিয়ে দিল। আবার দেখা যাচ্ছে যে দেখা গেল কে এস আলম গ্রুপের দুর্নীতি তদন্ত করা যাবে না, কে কোন বেঞ্চ, প্রধান বিচারপতির বেঞ্চ রায় দিয়ে দিল। কি দরকার ছিল প্রধান বিচারপতির বেঞ্চ? দরকার ছিল কি? সেই উচ্চ আদালত তো এখন নেই। ওই তো উচ্চ আদালত এখন নেই, আমি ওদের কথা বলছি। এখনও কিছু সিদ্ধান্ত আমি দেখতেছি কোর্টের যে সিদ্ধান্ত, এখন নিম্ন আদালত দেখছি যে একটা মামলা দিল, হয় মামলার সাথে কোনো ঘটনা নেই, কোনো সম্পর্ক কিছু নাই, কোর্টে গেল, কোর্ট বলে দিল যে মামলা হিসেবে গ্রহণ করা হোক। হচ্ছে, অহরহ হচ্ছে, আমি নিজের এলাকা আমি দেখছি, কোনো ঘটনাই ঘটেনি সেটার সাথে। তো ওই পক্ষ যারা মেরেছে, মারার পরে তারা যে বিষয়টা, যে নিষিদ্ধের বিষয়টা, আপনি কি মনে করেন নিষিদ্ধ করা উচিত? হওয়া উচিত। একটা উগ্রবাদী সংগঠন দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, সেটা হলে কি থামবে এদের? কেন থামবে না? কেন থামবে না? তার কারণ এরা তো উগ্রবাদী সংগঠন, এবং এরা এইটাকে কেন্দ্র করে এরা একটা দেশকে, ভারতকে আহ্বান জানাতে পারে হস্তক্ষেপ করার জন্য। ভারতকে হস্তক্ষেপ করার জন্য আহ্বান জানাচ্ছে। হ্যাঁ, তারা বলছে করে নাই, তাদের আসার হোসেন। তারপরে ওখান থেকে কি ওই যে বাংলাদেশের ভারতের যে মিডিয়াগুলি আছে লাভ দিকে বলে কেন যে এই হচ্ছে সেই হচ্ছে, কোনোরকম তাদের যদি কানেকশন দেখেন আপনি। হ্যাঁ, ওইটা তো কানেকশন। এবং ভারতে বসে যিনি বসে আছেন বিগত ফ্যাসিস্ট সরকারের প্রধান, উনি ওখান থেকে বিবৃতি, তখন তো ভারতের ওই করা উচিত, তুমি আমার দেশে বসে থেকে তুমি এগুলো করতে পারো না, বলতে পারো, বলে নাই। এবং এ পর্যন্ত ভারত এই সরকারকে সামনে দিকে এগিয়ে যাওয়ার মতো কোনো পদক্ষেপই নেয়নি, বরঞ্চ আরও পিছনের দিকে নেওয়ার চেষ্টা করছে। এবং তারা পরিপূর্ণভাবে আমি মনে করি এই সরকার ব্যর্থ করতে চায়। ব্যর্থ করলেই তারা মনে করে তারা বিজয়ী হবে, কারণ তারা বলতো আওয়ামী লীগ ইজ আওয়ার টেস্টেড এবং ট্রাস্টেড ফ্রেন্ড, পরীক্ষিত এবং জি তাদের হলো বিশ্বস্ত। আমরা শেষ পর্যায়ে এই জন্য বলি যে ভারত এই যেগুলো কাজগুলো করছে একটা পার্শ্ববর্তী দেশ হিসাবে আর বন্ধু রাষ্ট্র হিসাবে, এটা আর আমাদের কাছে মনে হয় না এটা ভারত সরকার কোনো বন্ধুত্ব বাংলাদেশের সাথে করতে চায়। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আশা করি এই জায়গায় তাদের রিয়েলাইজেশন আসবে। শহীদুদ্দিন মোহাম্মদ স্বপন, ভারত বাংলাদেশ সম্পর্কের জায়গাটা রিগেইন করার সুযোগ দেখেন কিনা সামনে? ভারত বাংলাদেশের সম্পর্ক রিগেইন, একটা প্রতিবেশী তো সরিয়ে দেওয়া যায় না, স্থানান্তর করা যায় না। নিকট রাষ্ট্রটির সাথে নিয়ে আমাদের পথ চলতে হবে। সেই চলবার ক্ষেত্রে
আমি যেমন আমাদেরকে বলা হয় যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, আমি পররাষ্ট্রনীতির এই জায়গাটাতে একমত নয়। আমি অনেক জায়গায় বলবার চেষ্টা করি আসলে এটা একটা পার্টনারশিপের প্রশ্ন। আমার স্বার্থের বা সমতার যে জায়গাটা সেটি সংরক্ষিত করাটাকেই কূটনীতি বলে। এখন আমাদের এখানে যে কূটনীতিটা হয়েছে সেটি হচ্ছে যে আমাকে বিসর্জন দিয়ে আমার অন্য আস্থা অর্জন করা। এটি কেন হয়েছে সেটা আমরা বুঝি। সেটি হচ্ছে যে আমি জনগণের ভোটে যখন নির্বাচিত হই না বা জনগণের প্রত্যাশা মাফিক যখন সরকার হই না, তখন অন্যের উপর আমার ভরসা করতে হয়। তেমনি এই ভরসার কারণেই তারা আমাদের উপরে এই চাপটা, এই আধিপত্যটা বজায় রাখবার সুযোগ হচ্ছে। এইটার থেকে বাঁচতে হলে সেটি হচ্ছে যে একটি জাতীয় গণতান্ত্রিক রাজনৈতিক সরকার এবং গণতান্ত্রিক রাষ্ট্র যদি আমার তৈরি হয়, এখানে গণতন্ত্রের চর্চা যদি হয়, এখানে বেসিক ইস্যুগুলোর ভিতরে যদি জাতীয় ঐক্যমত্য তৈরি হয়, তাহলে জনগণের ভিতরে যে শক্তি তৈরি হবে সেই শক্তি অন্য দেশটির সাথে পারস্পরিক মর্যাদার ভিত্তিতে তার সম্পর্ক নির্ধারণ করার সুযোগ হবে। সেই ক্ষেত্রে চাইলেই কেউ আমার উপর চাপিয়ে পড়তে সেজন্য একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দরকার। অবশ্যই সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দরকার আছে। একই সাথে এই কথাটা বলতে চাই, আপনি যদি একটু সুযোগ দেন, সেটি হলো শুধু একটি, এই কথাটা আমরা বারবার বলবার চেষ্টা করি, শুধু একটি নির্বাচন এটা নিশ্চিত করো না যে একটি দেশ তার গণতন্ত্রের পথে যাবে, যেটা অতীতে যায়নি। 54 বছরের ইতিহাস যদি আমরা বিশ্লেষণ করি, যে এই 15.5 বছর তো ভয়াবহ, তার আগেও আমরা হয় নাই। সুতরাং গণতন্ত্রের জন্য যাওয়ার জন্য আজকে যে ফ্যাসিবাদ আমরা হটিয়েছি, যে ফ্যাসিবাদী ব্যবস্থা এখনো বহাল আছে, সেই ব্যবস্থাটা বদলাতে হবে। সেটা না বদলালে এক সেকেন্ড সেটা নির্মমভাবে অস্ত্র উদ্ধার করতে হবে। জি, অনেক ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য।